উজির কথা শুনে সত্যিটা বুঝতে পারল ঋষি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি সন্দেহটা বাড়ছে বিভার ওপরে, কিন্তু সেটা কখনোই বুঝতে দিচ্ছে না ঐশী আর শঙ্খ। এর মধ্যেই বিভা তখন সবার প্রশ্নের উত্তরগুলো এত সুন্দরভাবে দিয়ে দেয় যে কেউ এখনো পর্যন্ত সেই রকম ডাউট ধরতে পারছে না। এর মধ্যেই শোভাদেবী শিবনারায়ণ বাবুকে বিয়ের প্রস্তাবটা দিয়েই দেয় আর বলে, আপনার ছোট মেয়েটিকে আমার খুবই ভালো লেগেছে, আমি ওকে আমার বাড়ির লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। এখন যদি আপনি রাজি থাকেন তো বলেন, ভীষণ ভালোবেসে ফেলেছি আমি ওকে। তখনই শিবনারায়ণ বাবু একটু অবাক হয়ে যায়, এমনই নাটকে অভিনয় করতে থাকে। তখনই বিভা বলে, আমি বুঝতে পারছি এই তিমিরদা যদি এখন পুরোপুরি নষ্ট করে ফেলে না এই পুরো প্ল্যানটা, তাহলে তিমিরদার কপালে অশেষ দুঃখ আছে। কিন্তু শিবনারায়ণ বাবু খুব সুন্দর করে ব্যাপারটা সামলে দেয় আর বলে, আসলে আপনারা হঠাৎ করে বললেন তো। ঋষির বাবা তখন বলে, আসলে এইসব ব্যাপার একটু হঠাৎই ঘটে, বুঝলেন তো শিবনারায়ণ বাবু। আপনার কি একদমই পছন্দ না আমাদের ফ্যামিলিকে, তারপর আমার ছেলেকে? তখনই শিবনারায়ণ বাবু বলে, না না, আপনাদের মতো এত আভিজাত্য এত বড় মনের মানুষের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হতে চলেছে, এটা তো খুব ভালোই একটা ব্যাপার। এখানে আমাদের অভিযোগ জানানোর কোনো রাস্তাই নেই। সত্যি বলতে আমি একটু অবাকই হয়ে গেছি, আসলে এত বড় একটা খবর তো, সেই জন্য। তখনই শোভাদেবী বলে, আসলে আপনার ছোট মেয়েটি বড্ড ভালো, আপনার দুই মেয়েই অনেক ভালো, তবে ছোট মেয়েটিকে আমার একটু বেশি পছন্দ হয়েছে। এবার আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা এই সম্বন্ধটাকে নিয়ে এগোতে পারি। আর এখানে তো ব্রাহ্মণ মশাই রয়েছেনই, তো সব কিছু যা হবে ঠাকুর মশাইয়ের কথা শুনেই হবে। এরপরেই শিবনারায়ণ বাবু বলে, আমার তো কোনো আপত্তি নেই। এখন ঋষি তুমি কিছু বলো। ঋষি তখন বলে, আমি আর কি বলবো, সমস্ত বড়জন মিলে যখন সিদ্ধান্ত নিয়েছে, আমি শুধু জ্যোতির সিদ্ধান্ত জানতে চাই। জ্যোতি, আপনি বলুন না, আপনি কি রাজি এই সম্বন্ধতে? যদি আপনি রাজি থাকেন তবেই আমি এই সম্বন্ধটাকে নিয়ে এগোবো, না হলে এই সম্বন্ধ এখানেই ভেঙে যাবে। নিশা বলে, আমার তো মনে হয় জ্যোতিরও আপনাকে পছন্দ হয়েছে। কি জ্যোতি, কিছু বল, চুপ করে থাকিস না। জ্যোতি তখন বলে, হ্যাঁ, সবাই যদি চায় আমার তাহলে কোনোই আপত্তি নেই। এরপর শোভাদেবী নিজের মেয়ের মতনই জ্যোতিকে ভালোবাসতে থাকে আর বলে, এই হাতের চুড়িটা দেখছো আমার, এটা অনেক পুরনো, এই চুড়িটা আজকে থেকে তোমার, এই বলেই জ্যোতিকে পরিয়ে দেয়। আর তখনই জ্যোতি বলে, কি করছেনটা কি, শুরুতেই এখন এসব? শোভাদেবী বলে, এই যে তুমি হ্যাঁ বললে তার পুরস্কার ধরে নাও এটা। সত্যি তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। তুমি যে আমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছো, তাতে যে আমার কী আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আর এই সব দেখার পর দুর্জয়, ঐশী আর শঙ্খ তিনজন মিলেই অবাক হয়ে যায় যে শোভাদেবী শুরুতেই এই জ্যোতিকে নিয়ে এত বাড়াবাড়ি করছে। একবার যদি জ্যোতি ঋষির বউ হয়ে ব্যানার্জি বাড়িতে যায় তাহলে ঠিক কী হতে চলেছে। এর মধ্যেই সবাই তো চলে যায় আর অন্যদিকে দেখা যায় শিবনারায়ণ বাবুর সাথে অর্থাৎ তিমিরদার সাথে কথা বলতে থাকে নিশা আর বলে, তিমিরদা, আপনি টাকা নিয়ে ভুলভালভাবে কাজ করলে তো হবে না, টাকাটার তো একটা ভ্যালু আছে, তাই না? আপনি কি আর কোথাও ল্যাব পেলেন না, আপনাকে ওই পার্ক স্ট্রিটের ল্যাবেই যেতে হলো? তখনই তিমিরদা বলে, আমার স্ত্রীর খুব খারাপ অবস্থা ছিল, ওকে নিয়ে আমাকে যেতেই হতো, আর কোনো উপায় ছিল না। খুব ভালোভাবেই আমি ওদেরকে দেখে নিয়েছিলাম, আমি সেই হিসেবেই প্ল্যান করে নিয়েছিলাম। নিশা, আমি বুঝতে পারছি সবটা। নিশা তখন বলে, না না তিমিরদা, এইরকম বাড়াবাড়ি করলে আমার পক্ষে আর সম্ভব না। হ্যাঁ, তখনই তিমিরবাবু বলে, রাগ করবে না, আমি আছি তোমাদের সাথে, এইবারের মতন একটু ক্ষমা করে দাও, আর কখনোই এই রকমের ভুল হবে না। নিশা তখন বলে, আমি জানি না, কিন্তু এরপর যদি এরকম হয়েছে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কোনো রকমের কোনোভাবে ম্যানেজ করেছি, একবার যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে সব কিছু একেবারে হাতের বাইরে বেরিয়ে যাবে। তখনই উজি বলে, দিদি তোরা এসব করে যা, আমি আর পারছি না, আমার ঋষি ব্যানার্জির মাকে ঠকাতে একদমই ইচ্ছা করছে না দিদি, আমি ক্রমশ ওদের জালে জড়িয়ে পড়ছি মনে হচ্ছে। এরপর শোভাদেবীর দেওয়া চুড়িটা নিজের হাত থেকে খুলে ফেলতে চায় উজি আর বলে, আমি এসব কিচ্ছু পরবো না। তার মধ্যেই তখনই নিশা বলে, এত রাগারাগি করলে কি করে হবে, একটু ধৈর্য ধর না, আমি তো আছি, সবটা ম্যানেজ করে দেব, তিমিরদা কোনোভাবেই ধরা পড়বে না। ভানু তখন বলে, নিশা, আমার কিন্তু অলরেডি হাত পা কাঁপছে, খুব ভয় লাগছে, এয়ারলাইন্সের ব্যাপারটা কি করে ম্যানেজ করবি?
নিশা বলে, আরে তুই এসব নিয়ে ভাবিস না তো, দেখ না আমি কি সুন্দরভাবে ম্যানেজ করে দিই। এদিকে ঐশী, শঙ্খ আর দুর্জয় তিনজন মিলেই একসাথে কথা বলতে থাকে। ঐশী তখন বলে, আমার তো মনে হলো শিবনারায়ণবাবু জেনুইন মিথ্যে কথাগুলো বলে গেল আমাদের সামনে, পুরোটাই ছিল একটা নাটক ওনার, আমি কিন্তু বুঝতে পেরে গেছি শঙ্খ। তখনই শঙ্খ বলে, কিন্তু আমার তো মনে হলো না যে উনি কোনো নাটক বা মিথ্যে কথা বলছে। তখনই ঐশী বলে, আচ্ছা দিবাকর বাবু যে আমাদেরকে অনেক হেল্প করে এয়ারলাইন্সের দপ্তরে রয়েছে, ওনাকে শিবনারায়ণ বাবু সম্পর্কে জিজ্ঞেস করো যে আজকে ভোরবেলার ফ্লাইটে উনি দিল্লি থেকে কলকাতায় এসেছেন কি না। এরপরেই শঙ্খ তখন দিবাকর বাবুকে ফোন করে। ঐশী বলে, কি শঙ্খ, আমি বললাম তো যে উনি এখানে আসেনি, পুরোটাই ভাওতাবাজি। তখনই দুর্জয় বলে, আরে এই শঙ্খ চুপ করে আছো কেন, উত্তর দাও। শঙ্খ তখন বলে, না ঐশী, শিবনারায়ণবাবু দিল্লি থেকে সকালের ফ্লাইটেই কলকাতায় এসেছেন, তোমার ধারণাটা সম্পূর্ণ ভুল। তখনই দুর্জয় বলে, দেখলে আমি বললাম না যে ওরা ক্ষমতাবান ব্যক্তি আর ওরা কোনো মিথ্যে কথা বলছে না। ঐশী, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। এদিকে নিশা আবারও টাকা খাইয়ে এয়ারলাইন্সে শিবনারায়ণবাবু অর্থাৎ তিমিরদার নামটা ঢুকিয়ে দেয়, আর সেই লোকটাকে বলে, আপনি যে এয়ারলাইন্সের একটা এত সুন্দর কাজ করে দিলেন তার প্রাপ্য আপনাকে দেওয়া হবে, আপনি একদম চিন্তা করবেন না। উজি তখন বলে, তোর এত সমস্ত সোর্স কি করে 1 মিনিটের মধ্যে তুই এত সব কিছু করতে পারিস, আমাকে একটু বলবি। নিশা তখন বলে, তুই এসব নিয়ে ভাবিস না, তোর যে ক্যারেক্টারটা রয়েছে সেটা তুই ভালো করে কর, তাহলেই হয়ে যাবে। আমাদের প্রথম প্ল্যান কিন্তু একদম সফল হয়েছে, এর পরবর্তী প্ল্যান কিন্তু আমাদের রেডি রয়েছে। আজকেই তো ওদের বাড়িতে মানে গুরুদেব আসবে, আর সেখানে তোর কুষ্টি নিয়ে যেতে হবে। আর এই যে ভানু, তুমি কিন্তু গোলালে চলবে না। ভানু তখন বলে, না না, আমার সব কিছু মাথায় আছে, আসলে একটু নার্ভাস লাগছে আর কি। তখনই ভানুকে নিশা বলে দেয়, নার্ভাস লাগলে হবে না, এখানে দারুণ ফাটিয়ে অভিনয় করতে হবে, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। এদিকে গুরুদেব চলে গেছে ঋষিদের বাড়িতে। ঋষির কুষ্টিটা ভালো করে মিলিয়ে দেখতে থাকে। মনে মনে ঋষি ভাবে, জ্যোতির কুষ্টিটা যদি না মেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, এই বিয়েটাকে তবে ভেঙে যাবে, কিন্তু আমি যে জ্যোতিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এর মধ্যে দেখা যায় উজি বলে, আমার আর ভালো লাগছে না দিদি, তোরা জানা আমি আজকে আর যাবো না। নিশা বলে, ওরকম বললে হবে না, তুমি একটা অভিনয়ে নেমেছো আর বলছো অভিনয় করতে মঞ্চে উঠবে না, সেটা কি করে হয়? না না, তোমাকে যেতেই হবে যেভাবেই হোক না কেন। এরপরে উজি, নিশা, তারপরে তিমিরদা আর এদিকে অচ্যুতানন্দ অর্থাৎ ভানু সবাই মিলে রওনা দিয়ে দিয়েছে ব্যানার্জি বাড়িতে যাবে বলে। এদিকে ব্যানার্জিরা অলরেডি গুরুদেবকে কুষ্টি দেখাতে থাকে ঋষির, আর তার মধ্যে চলে এসেছে উজিরা অর্থাৎ জ্যোতির কুষ্টিটাও তুলে দেয় গুরুদেবের হাতে। এরপর গুরুদেব ভালো করে মিলিয়ে দেখতে থাকে। আর তখনই শোভাদেবী বলে, এই মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে গুরুদেব, এই মেয়েটার সাথে আমি আমার ছেলের বিয়ে দিতে চাই। এবার দেখুন তো দুজনের কুষ্টিটার মধ্যে কতটা মিল রয়েছে। এর মধ্যেই নিশা ভাবে, মিল তো করাতেই হবে যত হোক না কেন, কারণ এই বিয়েটা হবেই হবে, এই বিয়েটা কোনোভাবেই ভেঙে দেওয়া যাবে না। আর এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে আমার স্বপ্নগুলোও ভেঙে যাবে। কিন্তু গুরুদেব কি বলবে সেটার জন্যই অপেক্ষা করছে নিশা। আর অন্যদিকে উজি ঠিক করে যে ঋষিকে কি সবটা জানিয়ে দেবে, ঋষির কি সবটা জানা উচিত, কিন্তু কি বলবে ঋষিকে প্রথমেই বুঝতে পারছিল না উজি।